দর্শক শুনছিলেন মার্কেটাল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর করারও নির্দেশনা চাওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে এই রিট করেছেন মানবাধিকার সংগঠন সার্ডার সোসাইটির পক্ষে আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। বৃহস্পতিবার বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের উপর শুনানি হতে পারে। রিট আবেদনে বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকার ফেরত আনার নির্দেশনাও চাওয়া হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে পিএসসি চেয়ারম্যান সহ সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তা, সব বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনও সহ পুলিশের সব বিভাগীয় কমিশনার, এসপি ও ওসিকে বদলি করে বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করার নির্দেশনাও চাওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে শেখ হাসিনা সহ যাদের নামে হত্যা, গণহত্যার অভিযোগ এসেছে তাদের সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কর্মকর্তা মতিউর রহমান এর তথ্য জানিয়েছেন। এ পর্যন্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মিরপুরে শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মিনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়। দল হিসেবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকেও আসামি করা হয়েছে। জাতিকে ঋণের জালে আবদ্ধ করে ভারতে বসে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত করছে শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি ভারত কমিটমেন্ট রাখেনি বলেও জানান তিনি। বিএনপি অন্তর্বর্তী সরকারকে জঞ্জাল দূর করার সময় দিতে চায় বলেও জানান বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নবনির্বাচিত সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ডাক্তার A.Z.M. জাহিদ হোসেনকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারে সময় দিতে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে, প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেওয়া। তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে, সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আইনানুগভাবে দেশে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন। সেই জাতিকে দুঃশাসন, সমস্ত কিছু ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে, বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন। আর নবনির্বাচিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত বিজয়কে ধরে রাখতে সবার সহযোগিতা চান। আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। গণতান্ত্রিক আন্দোলন করতে যে সমস্ত আমাদের ভাইয়েরা গুম হয়েছে, শহীদ হয়েছে, যারা হারিয়ে গেছে, তাদেরকে আমরা খুঁজে বের করব। মেডিকেল বোর্ডে সিদ্ধান্ত হলেই উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশে নিয়ে যাওয়া হবে বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। জাহিদ রহমান, RTV, ঢাকা। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে রাষ্ট্র ও রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয়। আর জনগণের ক্ষমতায়নের প্রধান হাতিয়ার ভোটাধিকার। এক ভিডিও বার্তায় এই মন্তব্য করে গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতা নিতে সবাইকে দেশ গঠনে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বোতল নয়। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন।
জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয়। গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। আজ আদালতে তোলা হবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমনি ও সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে। মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া দীপুমনির নিজ এলাকা চাঁদপুরেও মামলা হয়েছে। তার বিরুদ্ধে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিস্তর অভিযোগ রয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে দীপুমনি ও ধানমন্ডি থেকে জয়কে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের নেওয়া হয় ডিবি কার্যালয়ে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমনি ধারাবাহিকভাবে শেখ হাসিনা সরকারের পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দর্শক, ডিবি কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনেক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অনেক জানাবেন, দীপুমনি ও জয়কে কখন নাগাদ আদালতে তোলা হবে আর পুলিশ কি বলছে সংশ্লিষ্ট বিষয়ে? সাথী, আপনি যেমনটি বলছিলেন যে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী হচ্ছে ডাক্তার দীপুমনি এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় কিন্তু ডিবি কার্যালয়ে রয়েছেন। তাদেরকে কিন্তু গতকাল ডক্টর দীপুমনিকে হচ্ছে মোহাম্মদপুরের একটি মামলায় গতকাল বারিধারা ডিওএসএস এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা কিন্তু এই মুহূর্তে এই ডিবি কার্যালয়ে রয়েছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদেরকে দুপুর 3টা নাগাদ হচ্ছে আদালতে প্রেরণ করা হবে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা লক্ষ্য করেছি একটি আসামি বহনকারী যে প্রিজন ভ্যান রয়েছে সেটি ডিবি কার্যালয়ের ভিতর প্রবেশ করতে আমরা দেখেছি। হয়তোবা আর ঘণ্টাখানিকের মধ্যে তাদের যে কার্যক্রম রয়েছে সেটি শেষ করে তাদেরকে আদালতের উদ্দেশ্যে নেওয়া হবে। আরেকটু যদি বলে রাখি যে আরিফ খানও কিন্তু এই একই ডক্টর দীপুমনি এবং হচ্ছে আরিফ খান জয় একই মামলায় মোহাম্মদপুরে যে হত্যা মামলাটি হয়েছিল মোহাম্মদপুর থানায়, সেই মামলায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আরিফ খান জয়কে কিন্তু গতকাল ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় এবং দীপুমনির কিন্তু তার নিজ এলাকায় যে সংসদীয় আসন রয়েছিল, যে সংসদীয় আসনে ছিলেন, সেখানে কিন্তু বিএনপির যুব দলের এক নেতা তার বিরুদ্ধে ভাঙচুর, লুণ্ঠন এবং অগ্নিসংযোগের দায়ে একটি মামলা করেছেন। এখানে ইন্ধনদাতা হিসেবে তার বড় ভাই রয়েছেন, সেও কিন্তু এই মামলার আসামি রয়েছেন। মামলার আসামি সহ প্রায় 510 জনের মতো নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 1200 জনের মতো নাম দিয়ে আসামি করা হয়েছে। আর একটু যদি বলে রাখি যে দীপুমনি এবং আরিফ খান জয়কে যে পূর্বে যে নেতারা গ্রেপ্তার হয়েছেন, আওয়ামী লীগের যে সাবেক মন্ত্রীরা রয়েছেন তারা গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে যেমন 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আমরা পুলিশের পক্ষ থেকে যতটুকু জেনেছি তাদেরও হচ্ছে 10 দিনের রিমান্ড চাইবে এবং রিমান্ডে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং হয়তোবা আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হবে। আর একটু যদি বলে রাখি যে এখানে কিন্তু যে আর অন্যান্য যে সাবেক মন্ত্রীরা রয়েছেন তারা গ্রেপ্তার রয়েছেন, তাদেরকে কিন্তু 10 দিনের রিমান্ডে রয়েছেন, তাদেরকে কিন্তু ডিবির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আরও যারা এরকম বিভিন্ন মামলায় অপরাধী আছেন তারাও কিন্তু নজরদারিতে রয়েছেন বা যারা পালিয়ে গেছেন তাদেরকে ফেরত আনার বিষয়েও তারা আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন এবং যারা এখনও পালিয়ে রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ অবস্থা। সাথী, ধন্যবাদ আপনাকে। হত্যা চেষ্টা, মারধর ও হুমকির অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ডিএমপির সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক সহ 15 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী আইনজীবী হান্নান ভূঁইয়া। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে কোতোয়ালি থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, গত বছরের 12 সেপ্টেম্বর ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটি পদযাত্রা আয়োজন করে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট ঢাকা বার ইউনিট। সেই পদযাত্রায় পুলিশ অশ্লীল ভাষায় গালাগালিজ করে এবং অশোভন আচরণ করে। নারী আইনজীবীরা বেধড়ক মারধর ও শ্লীলতাহানির শিকার হন। দেশে আইনের শাসনের শুভ সূচনার পর মামলা দায়ের করার কথা জানান ভুক্তভোগী। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আবু রায়হান নিহতের ঘটনায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ অজ্ঞাতনামা আরও 1200 জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। গেল রাতে নিহত আবু রায়হানের ভাই রানা ইসলাম বাদী হয়ে
বোয়ালিয়া মডেল থানায় এ মামলা করেন। এদিকে কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সহ অজ্ঞাত আরও 150 জনকে আসামি করে মামলা হয়েছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন নগরীর দক্ষিণ চরথা এলাকার ছোটন মিয়া। সিরাজগঞ্জে এনায়েতপুরে কলেজ ছাত্র শিহাব হোসেন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল সহ অজ্ঞাত 700 জনকে আসামি করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছুই করবে সরকার। সকালে রাজধানী জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আন্দোলনের সময় আহতদের দেখতে গিয়ে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোগীদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন স্বজনদের সঙ্গেও। পরিস্থিতি জানতে চান হাসপাতালের পরিচালকের কাছে। এ সময় রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন চিকিৎসকরা। পরে আন্দোলনে আহতদের দায়ভার সরকারকে জানিয়ে হাসপাতালে ভিড় না জমাতে সবার প্রতি আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 4 আগস্ট মাথায় গুলিবিদ্ধ রিয়াজ মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ভাই রাসেলের অভিযোগ, ছাত্রলীগের গুলিতে মৃত্যু হয় রিয়াজের। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে তার পরিবার। এয়ার বাদলের রিপোর্ট। শেখ হাসিনার সরকারের পতনের ঠিক একদিন আগে রাজধানীর বিভিন্ন স্থানে এক দফা দাবিতে আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্ররা। ঢাকার জিগাতলা এলাকায় আন্দোলনে যোগ দেন শিক্ষার্থী রিয়াজ। শিক্ষার্থীদের রাজপথ থেকে হটাতে পুলিশের পাশাপাশি বিভিন্ন স্থানে দেখা যায় হেলমেটধারী ব্যক্তিদের। জিগাতলা এলাকায় মাথায় বুলেট বিদ্ধ হয়ে সড়কেই লুটিয়ে পড়ে রিয়াজ। ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আইসিইউতে 13 দিন অচেতন অবস্থায় থাকার পর নিভে যায় রিয়াজের প্রাণ প্রদীপ। রিয়াজের ভাই জানান, লেখাপড়ার পাশাপাশি রাজধানীর হাজারীবাগে খালার বাসায় থেকে নিউ মার্কেটে কাপড়ের দোকানেও সময় দিত তার ভাই। ও স্টুডেন্ট আর কি, মুলাদি কলেজের রিয়াজ, নাম মোহাম্মদ রিয়াজ, হিজলা থানা, আমার ছোট ভাই, জেলা বরিশাল। ওর ঘটনা হয়েছে যে ও ছাত্র আন্দোলনে গেছিল। আমার ছোট ভাই রিয়াজ গেছে জিগাতলার মোড়ে, পুলিশ ছিল না, ছাত্রলীগের হামলাতে ও গুলিবিদ্ধ অবস্থায় 4 তারিখে ঢাকা মেডিকেল নিয়ে আসছে। আমাদেরকে ফোন দিয়ে বলল, আপনার ভাই আর কি গুলিবিদ্ধ অবস্থায় আছে, ঢাকা মেডিকেল আমরা নিয়ে আসছি, আপনারা আসেন। পরে আমরা গোলাগুলি আরও বেশি হইতেছে, পরে আমাদের আসতে একটু দেরি হয়েছে। এমন নির্মম হত্যায় ঘাতকদের শাস্তির পাশাপাশি ক্ষতিপূরণ দাবি ছাত্র জনতার। এআর বাদল, RTV, ঢাকা। কাজে যোগ দিয়েছেন মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীরা। দ্রুততম সময়ে মেট্রো রেল চলাচলের উপযোগী করতে নিজ নিজ অবস্থানে থেকে ভূমিকা পালন করবেন তারা। এ উপলক্ষে সচিবালয় মেট্রো স্টেশন পরিদর্শন করেছেন সড়ক পরিবহন বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক। এ সময় কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলোচনা করেন তিনি। আগামী রোববার মেট্রো রেল চালুর আশা করছে কর্তৃপক্ষ। তবে মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন দুটি বন্ধ থাকবে। কোটা বিরোধী আন্দোলন চলাকালে 17 জুলাই দুর্বৃত্তদের দেয়া আগুন ও ভাঙচুরের প্রেক্ষিতে বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। ব্যবসা নামে সম্পদ লুট করে যারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন তারা প্রকৃত ব্যবসায়ী নন, বরং দুর্বৃত্ত। এমনটা বলে তাদের কঠোর শাস্তির দাবি জানালেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে FBCCI প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতের পর এমন মন্তব্য করেন ব্যবসায়ী নেতারা। এ সময় দেশের অর্থনৈতিক সংকট বিবেচনায় নিয়ে ঋণের কিস্তি পরিশোধের শর্ত শিথিল করার দাবি জানান ব্যবসায়ীরা। জনগণকে স্বস্তি দিতে নিত্যপণ্য আমদানিতে বাধা দূর করার দাবিও জানান ব্যবসায়ীরা।
ঢাকার 2 সিটি কর্পোরেশনে দায়িত্বশীল কেউ না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন নগরবাসী। আর্থিক কর্মকাণ্ড, জন্ম মৃত্যু নিবন্ধন, আবাসন কর, ট্রেড লাইসেন্স সহ বেশিরভাগ কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, যেখানে জনবলে ঘাটতি আছে সেখানে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে কার্যক্রম চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। আর অনুপস্থিত কাউন্সিলরদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। সাকিবুর রহমানের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও বিভিন্ন স্থানে কাউন্সিলর ও তাদের সমর্থকদের বল প্রয়োগ করতে দেখা যায়। আগ্নেয় অস্ত্র হাতেও মাঠে ছিলেন কেউ কেউ। রাজধানীর উত্তরার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খানকে গুলি লোড করতে দেখা যায়। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 129 কাউন্সিলরের মধ্যে 118 জনই আত্মগোপনে চলে যান। ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলিনুর তাপস 3 আগস্ট দেশ ত্যাগ করেন। উত্তরের মেয়র আতিকুল ইসলাম দেশে থাকলেও আত্মগোপনে। নাগরিক সেবা বঞ্চিত হচ্ছেন রাজধানীর 1.5 কোটির বেশি মানুষ। জোন অফিস থেকে আরো যে আমাদের 8টা ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডগুলো থেকে কিছু কিছু মেশিন আমাদের দিছে। মশক ছাড়া সবকিছুই বন্ধ আছে। অর্ডার আছে অফিস থেকে, মাল্টি থেকে অর্ডার আছে যে আপনারা কাজ করেন। মশা নিবারণের জন্য যেসব কাজগুলো আছে শুধু সেগুলোই রয়েছে, বাকি সব কাজ বন্ধ আছে। দেশের 2 সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম সচল রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইওদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দিয়েছে সরকার। বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন সহ পরিচ্ছন্নতার যে কার্যক্রমগুলো আছে সেগুলো চলমান আছে। কাউন্সিলরদের যে সকল কার্যক্রম, বিশেষ করে জন্ম মৃত্যু নিবন্ধন সহ অন্যান্য সেবাটা কিছুটা বিঘ্নিত হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে কোথাও ডেঙ্গু রোগী পাওয়া গেলে সেই রোগীর বাড়িতে গিয়ে তার আশেপাশের প্রায় 400 গজ এরিয়াসের ভিতরে বিশেষ ব্যবস্থায় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পট পরিবর্তন আর দলীয় জনপ্রতিনিধিদের রাজপথে বিপরীত অবস্থানের পর প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ফলে দ্রুতই সব সেবা আগের মতো পাবেন এমন প্রত্যাশা নগরবাসীর। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণের পর প্রশাসক নিয়োগের মাধ্যমে আজ শুরু হয়েছে প্রশাসনিক কার্যক্রম। এর আগে সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহের মেয়রদের অপসারণের ঘোষণা দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হলেও কাউন্সিলরদের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। অন্যদিকে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করে পৌরসভার মেয়র এবং উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে সারা দেশে স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা পরিষদ এবং পৌরসভা জনপ্রতিনিধিকে অপসারণ করে প্রশাসক নিয়োগ করা হয়েছে। 18 ও 19 আগস্ট স্থানীয় সরকার বিভাগের আলাদা প্রজ্ঞাপনে এসব অপসারণ ও নিয়োগ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। দায়িত্ব নিয়ে নগর ভবনে সংবাদ সম্মেলন করেন তিনি। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছেন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। পরে তিনি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দিয়েছে জাতিসংঘ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে লেখা এক চিঠিতে একথা জানিয়েছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিব বলেন, শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ। বাংলাদেশ তার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে উল্লেখ করে চলমান ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান, জবাবদিহিতা নিশ্চিত এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ডক্টর ইউনূসের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন আন্তোনিও গুতেরেস।
দেড় মাসের ব্যবধানে তৃতীয় দফা বন্যায় প্লাবিত হয়েছে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকা। গত কয়েকদিনে ভারী ও বৃষ্টি ও উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে। এতে দুটি উপজেলার 70টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 15,000 পরিবার। বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট সহ পুকুরের মাছ। উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে পানি ওঠায় বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে টানা 3 দিনের বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে ভোলার জনজীবন। বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার বিকেলে মাছ ধরার সময় বজ্রপাতে বাবা সালাহউদ্দিন নিহত হয়েছে। এ সময় নদীতে পড়ে নিখোঁজ হয় ছেলে শাহিন। পানি মানে এমন ভাবে উঠছে আর রক্ষা করার নাই, জিনিস সব হয়ে গেছে। গতিয়া গাং, তারপর ওইদিকে উত্তর পাশে ফুলগাজী উপজেলাতে অনেকগুলো ভার ভেঙে যায়। তো এটা আমরা চাচ্ছি যে স্থায়ীভাবে এটা ভালোভাবে কাজ করা হোক। এখানে মনে করেন যে মাছের ঘের চলে গেছে, প্রায় 20টির উপরে আছে, প্রায় 20 লক্ষ টাকার উপরে মাছ চলে গেছে। এখানে যে আমাদের অনেকগুলো গ্রাম ছিল, বিশেষ করে আমাদের যে এই ভারতের যে সাইডগুলো থেকে এবং আমাদের যে বাঁধগুলো ছিল, বাঁধগুলো ভেঙে গেছে। কোটা সংস্কার আন্দোলনে গিয়ে চোখের আলো হারিয়ে অচল হয়ে পড়েছেন শরীয়তপুরের 17 বছর বয়সী মবিন। পরিবারের সাহায্য ছাড়া হাঁটা চলাও বন্ধ। যে দু চোখে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন ছিল, সবই যেন এখন কল্পনা। 6 মাস আগে বাবা হারানো মবিনের চিকিৎসা করাতে ধার দেনা আশ্রয় নেয় পরিবার। শরীয়তপুর থেকে আসাদ গাজীর তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। শরীয়তপুরের ডেমুডা উপজেলার কিশোর মবিন কোটা সংস্কার আন্দোলনে গিয়ে হারিয়েছেন চোখের জ্যোতি। চিকিৎসার অভাবে অন্ধত্বের পথে এই কিশোর। মৃত মোফাজ্জেল হোসেন ও নাজমা বেগম দম্পতির 3 সন্তানের ছোট ছেলে মবিন, বড় ছেলে জুলহাস বাক ও বুদ্ধি প্রতিবন্ধী, রাখতে হয় শিকলবন্দি। আর মেজ ছেলে নাজমুল হুদা করেন বেসরকারি চাকরি। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে কয়েক মাস আগে ঢাকার উত্তরার একটি কম্পিউটারের দোকানে কাজ নেন। 18 জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছোড়াগুলিতে আহত হয়। এরপরই জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। দোকান বন্ধ করে ছাত্রদের মিছিল আসার মতন আমাদের দোকান বন্ধ করে ছাত্রদের সাথে আমি নেমে যাই। থানার সামনে যাওয়ার পরে থানা থেকে গুলি মারতে থাকে। সিরাগুলি আইসা পুরাটা সিরাগুলি আইসা আমার মাথায় আইসা পড়ে। সাথে সাথে আমার চোখ উল্টায় জায়গা, চোখে দেখতে পাই না। তারপর কুয়েতপন্থী হাসপাতালে নিয়ে যায়, সাহস দিতে আমার মানে দম আটকে আসা ছিল, সাহস দিতে নিয়ে যায়। তারপর ওখানে যায় মাথা ব্যান্ডেজ করে দেয়। মবিনের দরিদ্র পরিবারটি চিকিৎসার জন্য ব্যয় করেছে প্রায় 2 লাখ টাকা। তবে অর্থের অভাবে সবকিছু যেন থমকে গেছে। নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আকুতি জানিয়ে আর্থিক সহযোগিতা চায় পরিবার। এই ছেলেরে দিছিলাম চাকরি করতে, কাজ করতে একটা দোকানে। থানার সামনে যায় গুলি খায়া আমার ছেলে 2 চোখেই দেখতে পায় না। আমার সরকারের কাছে আবেদন, আমার ছেলে সুচিকিৎসা হোক। ছোটবেলা থেকেই খুব সভ্যশান্ত নিরহ ছিল। সাধারণ গরিব ঘরেরই এক ছেলে। মমিনের আমরা 2টা চক্ষু নাই, আগে ভালো ছিল, এখন 2টা চক্ষু আর নাই। এই 2টা চক্ষু চাই আমরা। অন্তর্বর্তী সরকারের সহায়তায় চোখের উন্নত চিকিৎসা পাবেন মবিন, এমন প্রত্যাশা পরিবারের। ইমরুল কায়েস, RTV। গণহত্যাকারী দুর্নীতিবাজরা যাতে আগামীতে পুনর্বাসিত হতে না পারে তা নিশ্চিত করা, জুলাই হত্যাকাণ্ডের বিচার, বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনা সহ 6 দফা দাবিতে আগামী 21 থেকে 31 অগস্ট দেশের সব জেলায় গণসমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই সঙ্গে 1 থেকে 10 সেপ্টেম্বর থানা পর্যায়ে কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়। সকালে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের সংস্কার কার্যক্রমের ধরন ও প্রক্রিয়াও তুলে ধরেন। গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে। একই সাথে গত 16 বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেশ জোরে সোরেই প্রচারণা চালিয়ে যাচ্ছে কমলা হ্যারিস। এর মধ্যে শিকাগো শহরে শুরু হয়েছে ডেমোক্র্যাটদের 4 দিনব্যাপী সম্মেলন, যাকে কেন্দ্র করে মিশিগানে উত্তেজনা বিরাজ করছে। দাবি উঠেছে খোদ রাজ্যের ডেমোক্র্যাট সমর্থনকারীরাই কমলাকে প্রেসিডেন্ট হিসেবে চান না। তারা চান গতানুগতিক ধারার বাইরে নতুন প্রজন্মের কেউ ধরুক দেশের হাল। এদিকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে সম্মেলনের বাইরে সড়কে আটকে প্রতিবাদ মিছিল করেছেন বিক্ষোভকারীরা। এ সময় ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বাইডেন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন তারা। বুধবার জরুরি বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জরুরি এই সভাটি হবে জাতীয় ক্রীড়া পরিষদে। এই বৈঠকে পদত্যাগ করতে পারেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। অনলাইনে যুক্ত থাকতে পারেন তিনি। এর আগে সোমবার বিসিবি থেকে পদত্যাগ করেন আরেক প্রভাবশালী পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এছাড়াও আরও বেশ কয়েকজন পরিচালকের পদত্যাগের গুঞ্জনও শোনা যাচ্ছে। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিসিবি পুনর্গঠন ও সংস্কারের দাবি ওঠে। ক্রিকেট প্রসঙ্গ। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বুধবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু সকাল 11টায়। হোম গ্রাউন্ডে শক্তিশালী পাকিস্তানের বড় অস্ত্র পেস বোলিং ডিপার্টমেন্ট। রাওয়ালপিন্ডির উইকেট বিবেচনায় বাংলাদেশের একাদশেও থাকবে পেসারদের আধিপত্য, এমন ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। রাওয়ালপিন্ডিতে লাল বলে 2 দেশের দ্বৈরথ দেখার অপেক্ষায় সবাই। বাংলাদেশের সামনে মুলতানের সেই স্মৃতি এখনো উজ্জ্বল, মঞ্জু বাশারদের সেই প্রজন্ম যা পারেনি, তাই এবার খালেদ শরীফুলদের করে দেখানোর সুবর্ণ সুযোগ। পেস বান্ধব রাওয়ালপিন্ডির উইকেট নিয়ে পাকিস্তান দলের অবস্থান পরিষ্কার। এবার নিজেদের অবস্থানটাও পরিষ্কার করে দিলেন বাংলাদেশ কোচ। টাইগার স্কোয়াডে থাকা 4 পেসারের সবাই টিম প্ল্যানের অংশ হলেও হতে পারে। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথায় মিলল তেমন আভাস। ফেভারেবল ফর ফাস্ট বোলিং এন্ড প্রপারলি ব্যাটিং অ্যাজ ওয়েল। এখনকার উইকেট নিয়ে আমরা পরিষ্কার ধারণা পেয়েছি। আমাদের দলে বিশ্বমানের স্পিনারের পাশাপাশি দারুণ সব পেসার আছে। ভালো একটি সিরিজের প্রত্যাশা করছি। developed a lot of good fast bowlers in our rank as well. So বাংলাদেশের বিপক্ষে এর আগে 13 বার লাল বলের দেখায় 12 বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। ঘরের মাঠে তাই তো সে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে স্বাগতিকরা। প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিতে পেস বোলারদের উপরই ভরসা করবে পাকিস্তান। বলা যায় পাকিস্তানের পেসারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের হবে মূল পরীক্ষা। মাহফুজুল ইসলাম, RTV। দুপুরের সংবাদে এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।